সুপ্রিয় দর্শক, নতুন ধারা গ্রুপ প্রেজেন্টস প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বরেণ্য আইনজীবী আলহাজ মোহাম্মদ বোরহানুদ্দিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চিফ প্রসিকিউটর, বর্ডার গার্ড বাংলাদেশ, এডিশনাল অ্যাটর্নি জেনারেল, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি, চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনাব বোরহানুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রেক্ষাপট অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ধন্যবাদ সালাম সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি ভালো আছি। তো আজকে আমরা প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে 5ই আগস্টের পরে আমাদের যে দেশের আইন পরিস্থিতি এবং মানুষ আসলে কতটুকু বিচার পাচ্ছে বা কতটুকু জামিন পাচ্ছে, সার্বিক আইনের পরিস্থিতি কি আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। বিষয়টা অনেক ব্যাপক। 5ই আগস্টের পরের যদি বর্ডারলাইন বলেন, তার আগে একেবারে সংক্ষেপে গেলেও আমাদের দেখতে হবে 1971 সালের 16 ডিসেম্বরের পরবর্তী বাংলাদেশ, 72 থেকে 75, ওই সময়কারও একটা অরাজক অবস্থা এই দেশের মানুষ দেখেছে। এবং এরপরে বিভিন্ন চড়াই উতরাই বাংলাদেশের মানুষের প্রয়োজনে 1971 সালে শহীদ জিয়ার উত্থান, আমি জিয়া বলছি মর্মে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে 75 পরবর্তী যে অচল অবস্থা, সেখানেও আবার শহীদ জিয়ার প্রয়োজন। এই দেশের সশস্ত্র বাহিনী, সাধারণ মানুষ সবাই মিলে ওনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ধারাবাহিকভাবে ওনাকে এনেছেন এবং একটা উন্নয়নের সময় সেখানে গিয়েছে। একদলীয় শাসন থেকে পর্যায়ক্রমে গণতান্ত্রিক ব্যবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, এবং তিনি একটি জুলিবিহীন, তলাবিহীন বাস্কেট যেটা ছিল, সেখান থেকে স্বনির্ভর বাংলাদেশের কর্মসূচি দিয়ে এদেশকে এগিয়ে নিয়ে গেছেন। পর্যায়ক্রমে 19 দফা দিয়েছেন। এরপরে বিভিন্ন পর্যায়ে আবার নিষ্ঠুরভাবে ওনাকে হত্যা করা হয়েছে ভারতীয় র সহ অন্যান্য স্বাধীনতার বিরোধী শক্তি বা বাংলাদেশের উন্নয়নের বিপক্ষের শক্তি। এগুলো এই দেশের মানুষ জানেন, আপনারাও জানেন। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই একজন গৃহিণী, তিনি আজকে বাংলাদেশের সব মানুষের কাঙ্ক্ষিত নেত্রী বেগম খালেদা জিয়ার উত্থান। তিনি বাংলাদেশকে সঠিক ধারায়, গণতান্ত্রিক ধারায় যখন ফিরিয়ে আনলেন, এদেশের মানুষের একটা স্বস্তি এবং প্রত্যাশার একটা পর্যায়ে তিনি সৃষ্টি করলেন। কিন্তু এই দেশকে স্থিতিশীল চায় না যারা, বা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দেশকে যারা পিছিয়ে নিতে চায়, অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, এরা কিন্তু থেমে নাই। তাদের ধারাবাহিকতায়, তাদের সমর্থনে স্বৈর শাসকের যে উত্থান আমরা দেখি, শেখ হাসিনার তৃতীয়বার রাষ্ট্রীয় ক্ষমতা আসা, এবং বারবার বলা হতো উন্নয়নের গণতন্ত্র চলছে। তিনি বিভিন্ন নামে নিজকে প্রতিষ্ঠিত করেছেন। ইনফ্যাক্ট তিনি তার বাবাকেও ডিঙ্গিয়ে গিয়েছেন স্বৈর শাসনের দিক থেকে, নিষ্ঠুরতার দিক থেকে এবং গণতন্ত্রবিহীন অবস্থা থেকে। এদেশের মানুষকে একটি প্রতারণামূলক এরা স্লোগান দিতেন যে উন্নয়নের গণতন্ত্র বা উন্নয়নের রাজনীতি। এর কোনো ডেফিনেশন রাষ্ট্রবিজ্ঞানে নাই, পৃথিবীর কোথাও এরকম চর্চাও নাই। সরাসরি বলতে হবে হয় গণতান্ত্রিক ব্যবস্থা অথবা সমাজতান্ত্রিক বা কমিউনিজম। তিনি একটি বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। এদেশের মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেল ছাত্র জনতার অভ্যুত্থানে, আল্লাহর রহমত এই দেশের মানুষের প্রতি যে 5ই আগস্ট, যেটাকে অনেক সময় 37শে জুলাই বলা হয়, এই বিপ্লব সফল হওয়ার প্রেক্ষিতে স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে গেলেন এবং দেশের মানুষের একটা স্বস্তি আসছে। কিন্তু মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী সব কিছু কি এসেছে? নানান প্রশ্ন। আপনি প্রশ্ন রেখেছেন আইনের অবস্থানটা কি। আইন তো বিভিন্ন সময়ে এই দেশে শাসক গোষ্ঠী যারা এসেছেন, এরশাদের সামরিক আইন অথবা বাকশালী ব্যবস্থা, হাসিনার এক সময়কার শাসন ব্যবস্থা, পরবর্তী 17 বছরের অবস্থায় সব সময়ই রাষ্ট্র ক্ষমতা যারা ছিলেন, তারা তাদের মতো করে আইনের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়েছেন, বিচার বিভাগকে তাদের মতো করে নিয়োগ দিয়েছেন, নিয়ন্ত্রণ করেছেন, এবং একদলীয় দৃষ্টিভঙ্গি থেকেই পরবর্তীতে গণতন্ত্রের কথা বলা হলেও পরোক্ষভাবে তিনি বাকশালী ব্যবস্থাটাকেই কায়েম করেছেন। তো বাকশালী ব্যবস্থা কায়েম করতে গেলে, গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে আইনের শাসন যেটা হয় সেটাই বারবার বাধাগ্রস্ত হয়েছে। 5ই আগস্টের পরপরই এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় নাই যে আইন কাঠামোর সব পরিবর্তন হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। কেননা
তাদের 17 বছর শাসন আমল সর্বশেষ যেটা আমরা বলি, এটা থেকে যদি দেখি, এদের নিয়ন্ত্রিত বিচারক, বিচার ব্যবস্থা, বিচার কাঠামো এবং বিচারের অনুষঙ্গ যারা আছেন, সহযোগী যারা আছেন, এরা কিন্তু সবাই রয়ে গেছে। সেই নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত প্রায় প্রতি ধাপে ধাপেই তাদের নিয়োগপ্রাপ্ত বিচারকরা, ম্যাজিস্ট্রেটগণ এরা রয়ে গেছে। উচ্চ আদালতে কিছু পরিবর্তন এসেছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা আপিল বিভাগের কিছু বিচারপতি, এদের এখানে পরিবর্তন হয়েছে। আদারওয়াইজ পুরো দেশব্যাপী সমগ্র বিচার কাঠামোতে কিন্তু তাদের নিয়োগপ্রাপ্ত বিচারকরাই রয়ে গেছেন। তো ফলে আপনি যে ইনপুট, যেটা কোনো একটা বিষয় তৈরি করবেন, প্রোডাকশনে যাবেন, ইনপুট যেটা দিবেন সেটার প্রেক্ষিতে আউটপুটটা সৃষ্টি হবে। ওই নিয়োগপ্রাপ্ত বিচারক দ্বারা বিচার প্রশাসনে যারা জড়িত আছেন, এর পিছনে যারা আছেন, আপনার ইভেন আমরা যদি বলি মন্ত্রণালয়ের যে ভূমিকাটা, অন্তত আইন মন্ত্রণালয় যদি বলি, সেখানেও সচিব থেকে শুরু করে বিভিন্ন আইন কর্মকর্তারা কিন্তু এদের নিয়োগপ্রাপ্তরাই রয়ে গেছেন এখনো। সেই আঙ্গিকে বিচার ব্যবস্থা খুব বেশি যে পরিবর্তন হয়ে গেছে তা নয়। হ্যাঁ, একটা হয়েছে স্বস্তির বিষয়। আমি একজন প্র্যাকটিসিং আইনজীবী হিসেবে বলবো যে আমি যেভাবে 5ই আগস্টের পূর্বের যে বিচার ব্যবস্থা আপনি দেখেছি, আমি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ, পরবর্তীতে যাদের বিচার হয়েছে, ডক্টর খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় সহ বিভিন্ন নেতৃবৃন্দ যাদের মামলাগুলো, ওই সময় এমন একটি শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল যে প্রতিনিয়তই আমরা একটা আতঙ্কের ভিতরে ছিলাম যে কখন রায় হয় আর আমাদের জেল ফাঁসি হয়ে যায়। আর নিম্ন আদালতে আপনারা পর্যবেক্ষণে নিশ্চয়ই এগুলি দেখেছেন, নিম্ন আদালতে শেষের দিকে এমন একটি জগদ্দল পাথরের মতো একটা অবস্থা সৃষ্টি হলো যে ম্যাজিস্ট্রেসিতে বিএনপি বা জামাতও যদি আমরা বলি, ডানপন্থী তৎকালীন সরকারের বিপক্ষে যারা ছিলেন, তাদের মামলাগুলো তাদের হাতে যখনই এসেছে, এগুলিকে বিচার নামে একটা প্রহসন, একটা বিচার ব্যবস্থা রেখে সমান শাস্তি দিয়ে গেছেন। সাক্ষী নাই, অসুবিধা কি? চার্জশিট তো হয়েছে। চার্জশিট হয়েছে মানে কি, একজন তদন্তকারী কর্মকর্তা একটা রিপোর্ট দিয়েছে, এইটাকে বেস করি ওনারা বিচারে ফয়সালা করলেন। একটা স্বৈর শাসক পৃথিবীর কোথাও এমন বিচার ব্যবস্থা দেখে নাই, দেখায় নাই, এবং কোনো মানুষ সেভাবে আইনের নামে, বিচারের নামে প্রহসনের শিকার হয় নাই। এটা ছিল আমাদের 5ই আগস্টের পরপরই অবস্থাটা। হ্যাঁ, সেই পরিবর্তনটা হয়েছে, অন্তত ওইরকম একটা প্রহসনমূলক বিচার ব্যবস্থার একটা উন্নতি, মানে পরিবর্তন হয়েছে আমি বলবো। পরিবর্তনটা এই সেন্সে যে বিচারকগণ এখন অনেকটা ওই চাপ মুক্ত হয়ে, প্রভাব মুক্ত হয়ে, নিয়ন্ত্রণ মুক্ত হয়ে তাদের মতো করে স্বাধীনভাবে একটা ফয়সালা দিতে পারছেন, যার আলোকে আমরা দেখতেছি যে লক্ষ লক্ষ বিচার প্রার্থী ন্যায় বিচার পাচ্ছেন। অন্তত ওই যে নির্দেশিত বিচার ব্যবস্থা, ফরমাইশি বিচার ব্যাপার যেটা বলে, সেইটার একটা অবসান ঘটেছে। সেই দিক থেকে মানুষের বিচার প্রার্থী যারা ছিলেন, যাদের বিরুদ্ধে অযাচিত মামলা ছিল, আপনার গায়েবী মামলা ছিল, এইসব লোকগুলো একটা স্বস্তির অবস্থায় এসেছেন এবং অনেকের মামলা থেকে তারা পরিত্রাণ পেয়েছেন, খালাস পেয়েছেন, এবং বেশ কিছু মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছেন। এই দিক থেকে একটা উন্নতি আছে। কিন্তু আমি আবার বলবো যে এখন পর্যন্ত কিন্তু ওই নিয়োগপ্রাপ্ত বিচারকরা রয়ে গেছেন সর্বস্তরে। তো ফলে আপাতত স্বস্তি হলো, এইটাই কিন্তু চূড়ান্ত অবস্থান সৃষ্টি হয় নাই। কেন হয় নাই? আপনার শুধু বিচার অংশের সাথেই জড়িত তারা না, সামগ্রিকভাবে পুলিশ যারা ফৌজদারি মামলাগুলো রিসিভ করেন, মামলা দায়ের করেন, তদন্ত করেন, এবং তাদের রিপোর্টের প্রেক্ষিতে যে মামলাগুলোর ফলাফল নির্ধারিত হয়, এই পুলিশ বাহিনী কিন্তু সবই রয়ে গেছে, A to Z। কিছু পরিবর্তন হয়েছে, কিছু সাসপেন্ডেড হয়েছে, আদারওয়াইজ সামগ্রিকভাবে প্রায় 90% পুলিশ বিভিন্ন পর্যায়ে এখনও সক্রিয়ভাবেই কর্মরত আছেন। তো তাদের দেওয়া ফলাফলের রিপোর্টের ভিত্তিতে মামলাগুলো ফয়সালা হচ্ছে। সেখানেও একটা অনিশ্চিত অবস্থা আমি বলবো রয়ে গেছে। আর পুলিশ এখন প্রায় নিষ্ক্রিয় বলা যায়। থানায় যান বা পুলিশের কোনো সাহায্যের জন্য যান, পুলিশের কার্যক্রমের জন্য যান, এরা নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় ফলে তার ফলে আপনার আইনশৃঙ্খলার কিন্তু তেমন উন্নতি হচ্ছে না।
তো আইন শৃঙ্খলার সাথে বিচার ব্যবস্থার একটা সম্পর্ক রয়ে গেছে। আইন শৃঙ্খলার অবনতির ফলে আপনার নানান ধরনের সামাজিক অবক্ষয়, আপনার ধরেন যত্রতত্র অপরাধের প্রবণতাটা বেড়েছে, কিশোর অপরাধ, কিশোর গ্যাং এদের তৎপরতা বেড়েছে, তাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারে একটা হুমকি হয়ে আছে। তো এগুলোর সাথে সরাসরি না হলেও পরোক্ষভাবে বিচার ব্যবস্থাটা জড়িত। আর উচ্চ আদালত পর্যন্ত যদি আমরা বলি, হ্যাঁ, উচ্চ আদালতেও একটা পরিবর্তন হয়েছে। যারা বিচারাধীন এবং পরবর্তীতে আপিল পর্যায়ে ছিল, তাদের মামলাগুলোর একটা সুফল পাচ্ছেন যারা ওই পর্যায়ে আসামি ছিলেন। এবং সেইগুলো আপনারা দেখেছেন, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বিচার প্রার্থী যারা ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমি ওনার মামলা করেছি, জনাব তারেক রহমান, আমি ওনার মামলা করেছি, এই যে আপনার গ্রেডের মামলা ছিলাম, আপনার হলো এই অরফানেজ ট্রাস্টের যে মামলা, এগুলো আমি কন্ডাক্টিং লয়ার ছিলাম। এরকম অন্যান্য যারা অকারণে নির্দেশিত হয়ে ফরমাইশি বিচার যাদেরকে সাজা দেওয়া হয়েছিল, এই সাজাগুলোর পরে উচ্চ আদালতে যেগুলি পেন্ডিং ছিল, আলহামদুলিল্লাহ একটা স্বস্তির সংবাদ, বিএনপি জামাত সহ যারা এই বিচারের নামে হয়রানির শিকার হয়েছিলেন তাদের একটা স্বস্তির জায়গা, যে হ্যাঁ, যেটা হাইকোর্ট পর্যায়ের আপিল বিভাগে অথবা যেটা হাইকোর্টও নিষ্পত্তি হয়ে গিয়েছিল সেটা আপিল বিভাগে, যেটা আমরা সুপ্রিম কোর্ট বলি, সেখানে তাদের সপক্ষে ফলাফলগুলি এসেছে। এইটা একটা স্বস্তির সংবাদ, এখানে প্রশংসনীয় একটা পর্যায়ে আছে, এটা বলবো। তারপরেও বিচারকদের নিয়োগের বিষয়টা এখন রয়ে গেছে। এগুলো আমাদের উচ্চ আদালতের বিচারক নিয়োগের বিষয়গুলো দেখেন আপনারা, যেই প্রক্রিয়ায় বিচারক নিয়োগ হতো, বিচারকদের অপসারণ করা হতো, সেই কাঠামোটা অনেকখানি রয়ে গেছে। এখনও ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কাগজে কলমে থাকলেও 111-এর সময় পড়ে গেছিল, সেটা বাস্তবায়ন ছিল না। ইনফ্যাক্ট বাস্তবায়ন বিহাইন্ড দি ব্যাক, একজন শেখ হাসিনা তিনি যা চাইতেন সেটাই বিচারকের নামে বা বিচারকের মুখ দিয়ে বা বিচারকের কলম দিয়ে প্রতিফলিত হতো। তো এগুলোর অন রেকর্ড, অন সিস্টেম, এগুলি কিন্তু এখনো অবসান ঘটে নাই। এগুলি উন্নতি হইতে হবে, এগুলি পরিবর্তন হইতে হবে, চেষ্টা চলতেছে। আরেকটা আপনারা জানেন, সংস্কার, ব্যাপক অংশের কথা বলবো না, অন্তত আইন অঙ্গের সংস্কার যেগুলি হচ্ছে, এই সংস্কার কমিশনের আমি ক্ষুদ্র একজন সদস্য। নারী ও শিশু নির্যাতনের যে একটা ব্যাপক পরিবর্তিত আইন যেটা আপনারা পেয়েছেন, এইটাতেও ঝিনাইদহের ঘটনার পরে, আসিয়ার ঘটনার পরে আমি একজন ক্ষুদ্র সদস্য, ওই আইনটা সংস্কারের আমি একজন সদস্য। আমাদের ফৌজদারি কার্যবিধির পরিবর্তন হচ্ছে, অন্যান্য আইনের পরিবর্তন হচ্ছে, সেখানেও আমি একজন ক্ষুদ্র আইনজীবী হিসাবে আমি সম্পৃক্ত আছি। বর্তমান সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনারাও কিছু কিছু ভালো পদক্ষেপ নিচ্ছেন, এগুলিও প্রশংসনীয়, এবং এগুলি ধারাবাহিকভাবে বিচার ব্যবস্থাকে উন্নত করার বা একটা ভালো ফরম্যাটে আসার ব্যাপারে সহায়ক ভূমিকা রাখবে। আপাতত আমার কাছে ধন্যবাদ। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে 5ই আগস্টের পরে যে ডক্টর ইউনূসের সরকার যে পরিচালিত হচ্ছিল, এবং সেখানে আমরা শেষের দিকে এসে দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে কিন্তু এই সরকার চলে এসেছিল, এবং পরবর্তীতে আমরা যেটা শুনেছি যে বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে বা তিনি মিটিং করে একটা নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদেরকে, এবং তারপরেই একটি লন্ডনে গুরুত্বপূর্ণ মিটিং, এবং তারপরে কিন্তু রাজনৈতিক যে একটা শান্ত বা সুন্দর পরিবেশ। তো আপনি এটি কিভাবে দেখছেন এবং আসলে বাস্তবতা কি? আসলে একটা চমৎকার প্রশ্ন করেছেন। আবার সেই 72 থেকে আমি শুরু করি। স্বাধীনের পরে যেমন শুরু হলো যে তখন কারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, প্রত্যাশিত অনেকে ক্ষমতায় আসতে পারে নাই, তখন আওয়ামী লীগের একক কর্তৃত্ব বা নেতৃত্বকে তারা সামনে এনে একটা অলমোস্ট একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল। আর এই 5ই আগস্টের পরে আমরা যেটা দেখলাম, আমার কাছে যেটা মনে হয় নিরপেক্ষভাবে যদি বলি, 5ই আগস্টে ছাত্রদের ভূমিকা ছিল, জনতার ভূমিকা ছিল, আর রাজনৈতিক দলের ভূমিকা ছিল। এটা অনস্বীকার্য যে বাংলাদেশের বৃহত্তম দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে এদেশের সমর্থক বেশি, নেতাকর্মী বেশি, এরা সাফারারও বেশি। এরা সহ অন্যান্য দল যারা আছে, যারা আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা ছিল, এদের ভিতরে একটা প্রত্যাশা হঠাৎ করে যেন চলে আসলো যে আমাদের নিজ নিজ ইউনিট থেকে যারা যারা ছিলেন তাদের কাছে একটা প্রত্যাশা
যে রাষ্ট্র পরিচালনায় এরা অংশীদার হয়ে যাবে। এর ভিতরে ছাত্রদের ভিতরে একটা এরকম একটা টেম্পারমেন্ট বা ট্রেন্ড কাজ করেছে। অন্যান্য ছোটোখাটো দলগুলো এইভাবে উৎসাহী বা অতি উৎসাহী হয়ে উঠেছে। এর ফলে শাসন ক্ষমতায়, শাসনে অংশীদারিত্বের একটা ধারণা তাদের ভিতরে চলে আসছে। এই কারণে অতি উৎসাহী হওয়ার কারণে আছে বর্তমান সরকারের মধ্যেও যারা উপদেষ্টা হিসেবে আছেন, এটা আলোচনা সমালোচনা হিসেবে আছে যে কিছু কিছু উপদেষ্টা যারা এসেছেন এরা তো রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অভিজ্ঞতা নেই, অতীত অভিজ্ঞতা নেই। রাজনীতিতেও তারা তেমন অভিজ্ঞ নয়। রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনা কিন্তু একটা অনেক দুরূহ এবং একটা ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ। এমন কিছু অনভিজ্ঞ লোক থাকাতেও বাহিরে যারা আছেন এদের ভিতরে একটা প্রত্যাশা জেগে আছে যে আমাদেরই তো এক বন্ধু, আমরা একসাথে রাজপথে ছিলাম, আমরা কেন রাষ্ট্রীয় ক্ষমতা যাব না। তা রাষ্ট্রীয় ক্ষমতা এই মুহূর্তে যেতে না পারলেও যাওয়ার একটা প্রক্রিয়া আমরা চালু করে দিই। সেই জন্য দেখবেন যে কিছু কিছু নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটতেছে এবং উইদিন এইম এরা প্রায় সবাই চিন্তা করতেছে এরা রাষ্ট্র পরিচালনার একজন অংশীদার হবেন। এই কারণে বোধ হয় একটু বেশি ভুল বুঝাবুঝিটা বেড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পরিচালনা করছিলেন ঠিকই আছে, কিন্তু একটা ধারাবাহিকতা বুঝতে হবে যে রাষ্ট্র পরিচালনায় কারা, গণতান্ত্রিক ব্যবস্থায় কারা রাষ্ট্র পরিচালনা করেন। গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিন যারা সংগ্রামে আছেন, আন্দোলনে আছেন এবং রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ সমন্বয় যে দল, তারা রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারেন। এইটাই খুব বেশি অভিজ্ঞতায় এই কথা বলে, পৃথিবীর অভিজ্ঞতাই বলে এই কথা। তো সেখানে বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল হিসাবে অবশ্যই এরা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কিছু আলোচনার সমালোচনা সত্ত্বেও অত্যন্ত বেশি সফল হচ্ছে বিএনপির শাসনামল। সেই আবার বললাম যে তলাবিহীন জুড়ি থেকে ওনারা স্বনির্ভর বাংলাদেশ করেছেন, ওনারা 19 দফা দিয়েছেন, পরবর্তীতে এই সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছেন। সবগুলিতেই কিন্তু বিএনপি অবশ্যই এই দেশের বৃহত্তম দল হিসাবে, জনমানুষের সমর্থিত একটা দল হিসাবে ওনারা পরবর্তীতে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করবেন, এইটাই ছিল স্বাভাবিক। আর পাশাপাশি আরেকটি দল ইসলামী মূল্যবোধের দাবিদার, তো এদের সাথে কিছু তারতম্য তো আছেই। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতার একটা কথা আসছে। এইটা আমাদের মনে হয় না যে গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক সংজ্ঞায় বা রাষ্ট্র যেভাবে আসে বা পরিচালিত হয় সেই সংজ্ঞায় দ্বিতীয় স্বাধীনতা বলতে বাংলাদেশের প্রেক্ষিতে এখনো এটা এমন কিছু হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। 1971 সালেই স্বাধীনতার ঘোষণা এসেছে এবং সেই দিনই প্রকৃত সেই আন্দোলনের প্রেক্ষিতেই 16 ডিসেম্বরের স্বাধীনতা অর্জিত হয়েছে। কাজে স্বাধীনতার দিবস একটা বা স্বাধীনতার অর্জন একটা, আর একটা অচল অবস্থা থেকে উত্তরণ আরেকটা প্রেক্ষাপট। 5ই আগস্টে একটা ভিন্ন, ওই স্বৈর শাসনের অবসান ঘটিয়ে একটা ভিন্ন প্রেক্ষিত সৃষ্টি হয়েছে। নিঃসন্দেহে এটা দ্বিতীয় স্বাধীনতা নয়। তো যারা দ্বিতীয় স্বাধীনতার দাবিদার বা ঘোষণা নিয়ে অগ্রসর হচ্ছেন তাদের কারণেই, দৃষ্টিভঙ্গির কারণেই একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তো সেই অচল অবস্থার কারণে ইউনূস সরকারের পক্ষে বিপক্ষে মিলিয়ে কিছু সমর্থক, কিছু অতি আগ্রহী লোক কেউ কেউ মনে করতেছিলেন যে ডক্টর ইউনূসকে আজীবনের জন্য রাখা হোক রাষ্ট্র পরিচালনায়। আবার বলতে হয় এই দেশে কিন্তু এক নায়কত্ব এটা কেউ চায় নাই। আবার যদি এরকম একটা অনির্বাচিত একটা সরকার যদি দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন থাকে তাহলে সেই অবস্থায় রিপিট করবে। তো এটা সমর্থনযোগ্য না, এই দেশের মানুষ এটা চায়ও না। অবশ্যই সেখানে নির্বাচনের ব্যাপার হবে, নির্বাচনে যারা আসবে তারাই নির্বাচিত হয়ে এবং তারা দল ঠিক করবেন যে নির্বাচনে তাদের সহযোগী কারা থাকবেন, তাদের সাথে আন্দোলন সংগ্রামে কারা ছিলেন, তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। যেটা অ্যাক্টিং চেয়ারপারসন আমাদের তারেক রহমান সাহেব একাধিকবার বলেছেন যে বিগত সরকারের বিরুদ্ধে, হাসিনা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন এরা নির্বাচিত হোক বা না হোক তাদেরকে নিয়ে সম্পৃক্ত করেই আমরা পরবর্তী সরকার আমরা পরিচালনা করব। তো অতএব এই কিছু বলার পরও এটা খুব স্পষ্ট ঘোষণা ওনার। এরপরেও যে অচল অবস্থা যেটা ছিল, অস্পষ্টতা ছিল, এগুলি সাময়িক। এবং আমি মনে করি যে বাংলাদেশে এখনো কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত ধৈর্যশীল
ব্যক্তিগতভাবে তো ওনার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়, আমার একটা পদবি দেখেছেন। জি আমি যেটা ইনফ্যাক্ট আমার চাওয়া ছিল না, আমার নেত্রী হয়তো আমার কোনো কাজে বা একাধিক ভাবেই ওনাদের মামলা মোকদ্দমা পরিচালনা করেছি, সেখানে আমার বিশ্বস্ততা বা কিছু আমার বিচক্ষণতা এগুলি দেখেছেন, যে কারণে উপদেষ্টার পদ পদবি দিয়েছেন। তো ওনাকে আমি দেখেছি যে খুব ধীর সুস্থ একজন নেত্রী, শুনেন বেশি, কথা বলেন কম, শুনে তিনি সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্তটা সঠিকভাবে পর্যালোচনা করে অন্যান্যদেরকে মতামত নিয়েই সিদ্ধান্ত নেন। এবং এই সিদ্ধান্তটাই বাংলাদেশে এই পর্যন্ত যারা শাসক গোষ্ঠী বা শাসন ব্যবস্থায় এসেছেন, শি ইজ দি টপ। অত্যন্ত ধীরসুস্থে তিনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন। পক্ষান্তরে হটকারী আমরা শেখ হাসিনা শাসন ব্যবস্থা দেখেছি, অন্যান্যদের দেখেছি। তো শেখ হাসিনার পরের আবার বলতে হয় যে বেগম খালেদা জিয়ার প্রতি যে নিষ্ঠুরতা করা হয়েছে, তাকে সাজা দিয়ে কোথায় রাখা হয়েছে? কেন্দ্রীয় কারাগার, পুরানা জেলখানা যেটা আমরা বলি, সেখানে স্যাঁতস্যাঁতে কক্ষে রাখা হয়েছে। সেখানে একটা বিচারিক আদালত করা হয়েছে। আনফর্চুনেট, আপনারা যদি দেখেন, আপনাদের রুমে ঢুকতে আমার যেরকম ছোট ছোট করে বেরিয়ে আসতেছে, ওই জেলখানায় ওনাকে যখন আনা হতো, আমরা তো মামলা পরিচালনা করেছি, এইরকম একটা অবস্থা, একটা হুইল চেয়ারে করে 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 ঘুরে 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 উনি একটা ক্যাঙ্গারু কোর্ট, মানে যেটা শেরেবাংলা নগরকে ক্যাঙ্গারু কোর্ট বলা হয়, এর চাইতেও জঘন্য একটা কোর্ট ছিল কেন্দ্রীয় কারাগারের, সেই কোর্টে এসেছেন। উনি শারীরিকভাবে অনেক অসুস্থতার পরেও ধীরভাবে তিনি মাথা নিচু না করে দেশের মানুষের মুক্তির জন্য খুবই শক্তভাবে একটা অবস্থা নিয়ে আসছেন যে এই স্বৈর শাসনের অবসান ঘটেই আমরা ক্ষমতায় আসবো। তো এরকম একজন দূরদর্শী নেত্রী, একজন বিচক্ষণ নেত্রী, তিনি শারীরিকভাবে অসুস্থতার মধ্যেও তিনি মানসিকভাবে কিন্তু অসুস্থ হন নাই। তার আত্মবিশ্বাস গণতন্ত্রের প্রতি এবং মানুষের জন্য, এগুলো তার ছিল। সেই কারণেই ওনার সুচিন্তিত মতামতের প্রেক্ষিতে যে অচল অবস্থাটা, এটা একটা ম্যাজিকের মতো কাজ করেছেন। তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে ইউনূস সরকারের বিরোধিতা করবেন না, কারণ একটা সরকারকে পর্যায়ক্রমে উত্তরণের জন্য একটা স্পেস দিতে হবে, কি প্রক্রিয়া আগানো হবে। আপনাদের যদি মনে থাকে, হোসেন মোহাম্মদ এরশাদের অপসারণের পরে যখন আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করবেন, তখন কি করা হলো? তখন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমদ সাহেবকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হলো। তাহলে এরশাদের ক্ষমতাটা মওদুদ সাহেবের কাছে আসতেছে, মওদুদ সাহেব পরবর্তীতে আবার শাহাবুদ্দিন সাহেবের কাছে ক্ষমতা দিচ্ছে। একটা প্রক্রিয়াগত একটা পদক্ষেপ লাগবে, একটা সিঁড়ি লাগবে, চেইন লাগবে। তো সেই অবস্থানটাই আমাদের বাংলাদেশের অত্যন্ত আকাঙ্ক্ষিত নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সিদ্ধান্ত দিলেন যে না, এই ইউনূস সরকারের মাধ্যমেই একটা প্রক্রিয়াগত পর্যায়ে এই দেশে গণতন্ত্রের উত্তরণে যে সিঁড়ি, সেখানে ঢুকতে হবে। এবং তারপরেই কিন্তু এর আগে দেখছেন যে অনেকে অনেক, আমরা নাম না বলি বলছি, অনেকে অনেক ধরনের সমালোচনা করত, সেগুলিও কিছুটা যেন আমাদের শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছিল। বাট ফাইনালি এমিলানি বংশীবাদক একজন আছেন, বেগম খালেদা জিয়া, তিনি যেই সিদ্ধান্তটা দিলেন, যে পরামর্শ দিলেন, দেখেন যে সব কিছুর পরিবর্তন হয়ে গেছে। জামাতে ইসলাম যারা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে মনে করেছেন যে কিছু সময় গেলে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে, আমরা রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসবো, বিষয়টা তো সহজ তো না, 18 কোটি মানুষের দেশ। জি। তো আলহামদুলিল্লাহ এখন যেই পথে এগুচ্ছে, আমরা বিশ্বাস করি একটা নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য, একটা সুষ্ঠু, সকল ভোটারদের অংশগ্রহণে একটা ভোট হবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। সেই ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন, সেই নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালিত হবে। গণতন্ত্রের নামে যেই দেশের সংগ্রাম শুরু হয়েছিল, সেটা এই ধারাবাহিকতায় চড়াই উত্তরের মাধ্যমে কখনো কখনো ব্যাঘাতগ্রস্ত হয়েছে, কখনো কিছু সময় চলছে, আবার ভালোভাবে শুরু হবে। 2026 ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, 2025 ডিসেম্বরের দাবিও ছিল। জি। তো একটা পর্যায়ে আমরা এখন বিশ্বাস করি যে শীঘ্রই একটা নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ওনাদের কার্যক্রম শুরু হয়েছে। তো ফলে এই দেশ একটা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে এবং নির্বাচিত সরকার এই দেশে
রাষ্ট্রীয় ক্ষমতা নেবেন। তো যদি আগামী নির্বাচনে আমরা ফেব্রুয়ারিতে বলি বা যখনই জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যখনই নির্বাচনটি হয়, এবং যদি আসলে যেটা প্রেক্ষাপট মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যদি সরকার গঠন করে, তো বাংলাদেশ যেভাবে এগুচ্ছে আজকে পদ্মা সেতু দিয়ে আমরা অনেক সহজে যোগাযোগ করতে পারি বা মেট্রো রেল দিয়ে, তো আগামী বাংলাদেশ বিএনপির নেতৃত্বে আমরা কেমন পাবো বলে আপনি স্বপ্ন দেখেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের অগ্রগতি বুঝতে হবে যোগাযোগের অংশ যেটা বললেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা এই যে আমাদের প্রথম যে ব্রিজটা ছিল, আপনার ঢাকা থেকে যদি আপনার চিটাগাংয়ের দিকে যান, নোয়াখালী, সিলেট যেই রুটে যান, ড্যামরার এখানে একটা ফেরি ছিল। জিয়াউর রহমানের জীবদ্দশায় প্রথম এই ফেরিটার পরিবর্তে ব্রিজ চালু করে। বাংলাদেশের দীর্ঘতম যদি ব্রিজ বলি আমরা, দাউদকান্দি যেটা ব্রিজটা, এটা বিএনপির আমলে কর্নেল অলি আহমদ তখন যোগাযোগ মন্ত্রী, কম খরচে সবচেয়ে চমৎকার একটা ব্রিজ হয়েছে। যোগাযোগ ব্যবস্থা খেয়াল করেন, এগুলি পর্যায়ক্রমে হবে। এরপরে আমরা আরেকটা বাংলাদেশের সবচাইতে ঐতিহাসিক ব্রিজ যদি আমরা বলি, সেটা হচ্ছে যেটা যমুনা নদীর উপরে যে ব্রিজ, কেমন এই ব্রিজটা যেদিন উদ্বোধন করবেন বেগম খালেদা জিয়া, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা ছিলেন, অ্যাম্বাসেডার যারা ছিলেন, এদের সমন্বয় এবং অন্যান্য ঋণ সংস্থা, সাহায্য সংস্থা, এডিবি সহ এদের সমস্ত প্রতিনিধি সহ ওই যমুনার ওই পাশে আপনার যেটা কালিয়াতি এলাকায় এখানে একটা অনুষ্ঠান হবে, ওই ব্রিজ উদ্বোধন। সেই দিন আমরা দেখলাম স্বৈরশাসক, পরবর্তীতে স্টাবলিশ স্বৈরশাসক যিনি আজকে পালিয়ে গেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ওই গ্রুপ তারা হরতাল দিলেন। দেশের সবচাইতে প্রয়োজনীয় ব্রিজটা উদ্বোধন হবে সেই দিন দিলেন হরতাল। আচ্ছা, সেই ব্রিজটার কাজ প্রায় 70% শেষ হয়ে গেছে, নাম ছিল যমুনা সেতু। যারা বিরোধিতা করলেন উনি এসে কি নাম দিলেন, সেই ব্রিজের নাম বঙ্গবন্ধু সেতু। তো আপনার উন্নয়নের কথা যদি বলেন, যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলেন, এটা তো আমাদের পাস্ট রেকর্ড থেকে যদি আমরা দেখি, তাহলে তো এটা বিএনপি করে গেছেন। একটা পদ্মা সেতু সম্পর্কে বলা হয় যেই পরিমাণ অপচয় দুর্নীতির আশ্রয় নিয়েছেন, এইরকম বলা হয় 20টা পদ্মা সেতু করা যেত। এগুলি তদন্তের পর্যায়ক্রমে আসবে, এগুলি বিচারে আওতাধীন আসবে এবং এগুলির জবাবদিহিতা করতেই হবে। তো বাংলাদেশ যেই আপনার উন্নতির কথা বলছি, প্রগতির কথা বলছি, যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে কোনো দেশের অর্থনীতির উন্নয়ন হয় না। সেই উন্নয়নটা তো বিএনপি করে গেছে, এবং পরবর্তী সুযোগ পেলে বিএনপি তার অতীত পারফরমেন্স থেকেই তো বলে যে বিএনপি সবচাইতে বেশি প্রয়োজনীয় কাজগুলি করবেন। তিনি শিক্ষা ব্যবস্থায় উন্নতি করে গেছেন, মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা চালু করে গেছেন। আমাদের সমুদ্রের যে সম্পদ, এই সম্পদটা যে বাংলাদেশের সম্পদ, এই ব্যাপারে 72 থেকে 75 কোনো কার্যক্রমই ছিল না, এই সম্পর্কে কোনো মন্ত্রণালয় ছিল না, শিশু কিশোরদের জন্য কোনো মন্ত্রণালয় ছিল না, বিজ্ঞান ভিত্তিক কর্মসূচির জন্য কোনো মন্ত্রণালয় ছিল না। তো এই কাজগুলো 72 থেকে 75 প্রথম দিকে যারা আসবেন তাদের কাছে তো সব ওপেন, তারা সবগুলি করে ফেলবেন, অন্তত নামকরণটা করবেন যে এই 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 সেক্টরে আমাদের ডেভেলপমেন্ট লাগবে। সেই ডেভেলপমেন্টগুলো কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারেনি। তাহলে দেখা যাচ্ছে কি যে এই বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা শুধু রাজনৈতিকভাবে বলি না, বৃহত্তম দল, প্রতিষ্ঠিত। তাদের দীর্ঘ সময়ে বিভিন্ন পর্যায়ে যে শাসন আমল ছিল, সেই শাসন আমলের রেজাল্ট থেকে আমরা বলছি। নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা এই দেশের ধ্বংস ছিল। 72 থেকে যে শিক্ষা ব্যবস্থাটা নকলের মধ্যে কেউ কেউ প্রশ্ন করছে যে আমি পুলিশটা বানান কীরকম, এই তো একসময় ছিল। তো সেখানে তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, এহসানুল হক মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, পরীক্ষা কেন্দ্রগুলিতে গিয়ে বস্তার পর বস্তা নকলের সমারোহ চলে, এগুলি বন্ধ করেছেন। জি। তো এগুলো উন্নয়ন করেছেন। স্বাস্থ্য খাতে একটা ব্যাপক উন্নয়ন আসছে তখন, সফলতা। স্বাস্থ্য খাতের সেই সফলতার প্রেক্ষিতে এটা বলা হয় গড় আয়ু বেড়ে গেছে। তো অনেকগুলি সেক্টরই তো বিএনপির অবদান। আরেকটা যদি বলি, অর্থনীতির আরেকটা বড় উৎস বাংলাদেশ এখন হচ্ছে গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস সেক্টর তো বিএনপির আমলের। জি। এরপরে বিদেশের সাথে যে সম্পর্ক, মুসলিম রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি চিন্তা করলেন যে আমরা নিশ্চয়ই স্বাধীনতার পরে কিছু বিপর্যয় হয়েছে, আমাদের তো অর্থনীতি ভঙ্গুর ঠিক আছে, এটা রিকভার করার জন্য আমরা কোত্থেকে সাহায্য পাবো।
আমাদের মুসলিম কান্ট্রিগুলিতে প্রচুর টাকা রয়ে গেছে। মুসলমানরা এরা ওই সময় 72 থেকে 75-এ একটা অনইসলামিক দৃষ্টিভঙ্গিতে একটা সরকার ছিল, যে কারণে মুসলিম কান্ট্রিগুলিতে কোনো সহযোগিতা পায় না। জিয়াউর রহমান প্রথম দূরদর্শী নেতা, সে মুসলিম কান্ট্রিগুলির দিকে দেখলেন হ্যাঁ তাদের টাকা আছে, আমাদের প্রয়োজন আছে। কাতার থেকে আমার একজাক্ট সনটা মনে নাই, 100 কোটি টাকার বেশি তিনি ঋণ আনলেন, বা এটা বিনা সুদেই বলি আর যেভাবে বলি 100 কোটি টাকা, এটা সেই ওনার জীবদ্দশা অনেক আগের কথা বলছি। এই টাকাটা মুসলিম কান্ট্রি থেকে বাংলাদেশে টাকাটা আসবে এবং এই দেশের উন্নয়নে, এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে এই ভূমিকাটা রেখেছেন। হি ইজ দ্য ম্যান। মুসলিম কান্ট্রিগুলিতে তার সম্পর্কটাকে তিনি বিভিন্নভাবে বিল্ড আপ করছেন, সৌদি সরকারের সাথে বিল্ড আপ করেছেন। অনেকে ওই জিআরটির কথা বলে, এটা তো আছেই। তো প্রথম বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের চাহিদাটা কি, এবং মুসলিম কান্ট্রিগুলিতে এদেশের অশিক্ষিত অদক্ষ জনগোষ্ঠী, আনস্কিলড ম্যান পাওয়ার, এই অদক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে টাকা আনা যায় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এটা যে বিএনপি জিয়াউর রহমান সভায় প্রথম শুরু করলেন, এগুলিতে ধারাবাহিকভাবে চলছে এখনো। তো মুসলিম কান্ট্রিগুলিতে যাদের টাকা আছে তাদের সাথে সুসম্পর্ক থাকা আমাদের দরকার ছিল, সেই কাজটা এরা করে নাই। পর্যায়ক্রমে বিএনপি করেছে। এক সময় কেউ কেউ বলতেন এরকম যে খালেদা জিয়া সৌদি আরব গেলে তাকে মনে করা হয় যে তিনি বাংলাদেশ অথবা তিনি সৌদি আরব, তিনি ওইখানকার শাসক গোষ্ঠীর সমর্থিত একজন ব্যক্তি, এইরকম কথা বলা হতো এক সময়। একাধিকবার আল্লাহ তাআলা আমাকেও নিয়েছে, সৌদি আরব গেছি, দেখছি, অন্যান্য জায়গায় দেখেছি যে এই বিএনপির অ্যাজ এ হোল এবং ওনাদের নেত্রীকে যে সম্মানটা দিয়েছেন, জি, এগুলো বিএনপির জিয়াউর রহমানকে কাবা শরীফের, হারাম শরীফের ভিতরে ঢুকতে সুযোগ দেওয়া হয়েছে, ইট ইজ বিএনপি। আজকাল যেই আপনারা দেখেন ইসরায়েলিদের যে আগ্রাসন ফিলিস্তিনিদের উপরে, ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ছিল ইয়াসির আরাফাত, উনি জিয়াউর রহমান বাংলাদেশে ওনাকে এনেছেন। আহমদ শেখুতের আরেকজন মুসলিম নেতা, ওনাদেরকে বাংলাদেশে এনেছেন কোন সময়? আমাদের বিজয় দিবসের অনুষ্ঠানে। এগুলো বিএনপির অবদান সর্বক্ষেত্রেই। কাজেই আগামীতে যদি দেশের জনগণ, যদি আমি বলবো না, আমি একজন ওই দলের একজন কর্মী সমর্থক হিসেবে বলবো যে নিশ্চয়ই এদেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের পছন্দের লোক হিসাবে জাতীয় দলকে তারা ক্ষমতাসীন আনবেন, নির্বাচিত করবেন, এবং ওনার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জন আকাঙ্ক্ষা যেখানে যেখানে অনিয়ম আছে, দুর্নীতির বিরুদ্ধে ম্যাডামের একটা ঘোষণা ছিল আগে আমার মনে আছে, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ওনার স্লোগান ছিল। তো দুর্নীতির অভিযোগ যেটা বলা হয় যে বিএনপির আমলে, না, এই কথাটা আমরা কেন জানি পরিসংখ্যানটা ভুল করি, প্রচারটা হয় না। আওয়ামী লীগের শাসন আমলে 96-2001-এ 3বার তারা চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। বিএনপির সময় সেটাকে নিচের দিকে নামিয়ে আনা হয়েছে, কিন্তু এটা প্রচার করেছে উল্টা যে বিএনপির আমলে বোধহয় চ্যাম্পিয়ন হয়েছে। নো, ইটস নট দ্যাট। কাজেই করাপশন, এই দেশের টাকা এই দেশ থেকে বাইরে পাচার করা, এই যে এটা এই গত 17 বছর হয়েছে, অকল্পনীয়। এগুলি তো আপনারা মিডিয়ার লোক ভালো জানেন। বেগমপাড়া করেছেন, একমাত্র এক সাইফুজ্জামান চৌধুরী, আখতারুজ্জামান বাবু যে খুনি, হুমায়ুন জহিরের মার্ডার কেসের আসামি, সে মামলা আমি করেছি। তো উনি লন্ডনে, ওনার 400-500 ফ্ল্যাট আছে। এক একজনের কত পরিমাণ টাকা এই দেশ থেকে তারা নিয়ে গেছে। জি। আরেকটা হলো ওই সামিট গ্রুপের মালিক আজিজ খান, সে সিঙ্গাপুরে নাকি সবচেয়ে ধনী লোক। টাকাটা করতে আসলো বাবার থেকে আসছে, বাবার থেকে আসছে টাকা, বলা হয় বাবা রাজাকার ছিল। তো এই টাকা তো বাংলাদেশ থেকে তারা নিয়েছে। এক ভাই আওয়ামী লীগের মন্ত্রী, কর্নেল, আর ভাই ওখানে এই দেশ থেকে টাকা পাচার করে এইসব করতেছেন। ওগুলিও মামলা হয়েছে, ওই মামলা আমরা করেছিলাম, কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পরে সব মামলাগুলি আবার উইথড্র করে ফেলছে। তো অনেক অনিয়ম, ব্যাপক অনিয়ম, শেষ নেই। বলা হয় বিহাইন্ড দ্য ব্যাক, আপনার যদি একটু এই অনুষ্ঠানে চোখ দিয়ে দেখেন, শেখ হাসিনার সময় অর্থ পাচারের সবচেয়ে বড় যেই রুটটা ছিল, যেই সবচেয়ে বড় যেই ব্যক্তি সম্পৃক্ত ছিল, সেটা শেখ রেহানা। অকল্পনীয়। এগুলো আমরা কিছু কিছু মামলা এনেছিলাম, কিন্তু পরে এগুলো আমরা কন্টিনিউ করতে পারি নাই। এরা ক্ষমতাসীন হওয়ার পরে সব ধ্বংস করে দিছে। কিভাবে টাকা নেওয়া হয়েছে, ওই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট একটা বাড়ি, পাশে বাড়িটা কিনেছেন 3 কোটি টাকায় এবং 99 লক্ষ টাকায় রেজিস্ট্রেশন হয়েছে। এই যে 2 কোটি কত টাকা ফাঁকি দেওয়া হলো, এই বিষয়ে একটা মামলা হয়েছে।
সেখানে আমরা ওই মামলার বিষয়ে ভিতরে অনুসন্ধান শেষে তদন্ত শেষে পেলাম এই টাকাটা এসেছে আজিজ খানের ওই সামিট গ্রুপের টার্নকি সিস্টেমে একটা পাওয়ার প্ল্যান্ট চালু করে দিবে। এইটার আমরা কি বলবো এটাকে ঘুষের শব্দটা, এইটার যে কমিশন, সে কমিশন বাবদ তাদের আরেক মন্ত্রী ছিল শেখ সেলিম, তাদের বংশর, এবং তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারা, যেটা আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলি, সেই স্বীকারোক্তি দিয়ে সে বলছেন কীভাবে ওই টাকাটা এনেছে। ওই পাওয়ার গ্রুপের কাজটা পাইয়ে দিবেন, সেই কারণে 3 কোটি টাকা ঘুষ নিয়েছেন। সেই টাকা দিয়ে ওইখানে মামলা জমিটা কিনেছে, আবার কিনতে গিয়ে সেখানে ট্যাক্স ফাঁকি দিয়েছে। এই হচ্ছে তাদের এই খুবই সামান্য চিত্র দুর্নীতির। তো বাংলাদেশ যদি আলহামদুলিল্লাহ এই দেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসে, জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, কিছু সময় হতে লাগবে কিন্তু এটা ইমপ্রুভ করবে। এখনকার সময় কিছুটা থেমে আছে, এটাও একটা স্বস্তির বিষয়। আপাতত পাচারটা হচ্ছে না, কিন্তু দেশ তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি তো একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে আসছে, প্রোডাকশন নাই, নতুন করে ইনভেস্টমেন্ট কম হচ্ছে। এগুলো বাংলাদেশ এর উত্তরণ ঘটার জন্যই নির্বাচন লাগবে, নির্বাচিত সরকার লাগবে, এবং সেই প্রেক্ষিতে জনগণের আকাঙ্ক্ষা বিএনপি ক্ষমতা আসলে এগুলো ইনশাআল্লাহ পুনরায় আবার চালু হবে, দেশ ভালো জায়গায় যাবে। জি, অনেক ধন্যবাদ। প্রেক্ষাপট অনুষ্ঠানে সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।